দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কথা বলছেন, আমরা সেখানে যুক্ত হচ্ছি। এটা তাদের পাওনা, এটা তাদেরকে দিতে হবে। বুঝলাম না কিভাবে পাওনা হয়। আচ্ছা, এই যে এত বড় সমাবেশ, এখানে লাখো পুরুষ এসেছেন, আপনার জীবনে কাউকে, কোন পুরুষকে তার পেটে বাচ্চা ধারণ করতে দেখেছেন? আপনারা কেউ নিয়েছেন? বুকের দুধ দিতে পারবেন? পারবেন না। নিজের বুকে সন্তানের জন্য, শিশুর জন্য বিছানা বানায় দিতে পারবেন? এই নিয়ামত আল্লাহ তাআলা মাদেরকে দিয়েছেন। এই মাদেরকে যে জাতি সম্মান করবে, আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর এই মাদেরকে যারা সম্মান করতে জানবে না, তারা আল্লাহর কাছ থেকে কোনো সম্মান পাবে না। জুলাই যুদ্ধের রাস্তায় নেমে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দেয়, তারা বলেছে আমাদেরকে কাজ দেয়। আমার পাওনা কাজটা আমার হাতে তুলে দেয়। মামু খালুর টেলিফোন আর কোটায় আমার নিজের মেধা যেন হারিয়ে না যায়, এই ছিল তাদের দাবি, যে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমার যে প্রাপ্য সেটা আমার হাতে দেয়। আমরা যুবকদেরকে বলছি পরিষ্কার, একদম সাফ, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করবো না। আমরা তাদের প্রত্যেকটা হাতকে মজবুত করে গড়ে দেবো দেশ গড়ার কারিগর হিসাবে। তারপরে কাজ তুলে দিয়ে বলবো এবার আগাও, এদেশ তোমার, এবার চিৎকার দিয়ে বলো আমি বাংলাদেশ। সেই বাংলাদেশের গর্বিত নাগরিক বানাতে চাই যুব সমাজকে। আপনারা দোয়া করবেন। সম্মানিত বন্ধুগণ, বিভিন্ন ধরনের অনেক কিছু ওঠায় ওঠায় কারা করে এগুলা, যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকে রাত মনে হয়, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের পর চাবুক মারতে পারবেন, মনের পরে চাবুক মারতে পারবে না। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। ওরা পিছনে থেকে জাগর কাটবে, সামনে সিংহের পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই। আহ্বান জানাই, আসুন, নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্র নিয়ে আসুন। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি জামাত ইসলামের আমিরের বক্তব্যে যুক্ত ছিলাম। একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়, তারা নারী নেতৃত্বে বিশ্বাসী নয়। দুপুরে খুলনার প্রভাতী স্কুল মাঠে জনসভায় জামায়াতকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটি নিজের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। যারা নিজের দলে নারীদের অপমান করে, তারা কিভাবে দেশে নারীদের সম্মান করবে, সে প্রশ্ন তোলেন তারেক রহমান। বলেন, 1971 সালে নারীদের সাথে জামায়াত কি করেছে তা সবাই জানে। একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান। প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ক্ষমতায় এলে নারীদের ফ্যামিলি কার্ড দিয়ে স্বাবলম্বী করার, কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ সহ সুদসহ মওকুফ করার কথা আবারও জানান তারেক রহমান। দক্ষিণাঞ্চলবাসীর উদ্দেশ্যে জনসভায় দেয়া বক্তৃতায় তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় খুলনার সব আসনের ধানের শীষের প্রার্থীদের জনসভা মঞ্চে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেন দলীয় প্রধান। একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী, নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে, কর্মসংস্থানের জন্য যান,
তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। খুলনার পর যশোরে সমাবেশে যাবার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, জানাবেন আমাদেরকে যে তারেক রহমান কখন জনসভায় পৌঁছবেন এবং একই সাথে নেতাকর্মীরা সেখানে যে উপস্থিত হয়েছেন সেই নেতাকর্মীরা তারেক রহমানের কাছ থেকে কি ধরনের বার্তা প্রত্যাশা করছেন? আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। এই যে সময়টা, এই ঘোষণার সাথে সাথে সারা বাংলাদেশে সমস্ত মানুষ তা নিয়ে হয়তোবা আরো অল্প কিছুক্ষণের মধ্যেই যশোরে উপশহর কলেজ মাঠে এসে পৌঁছাবেন, কেননা খুলনা জনসভা শেষে তিনি কিন্তু রওনা হয়েছেন। এর আগে কিন্তু সকাল থেকে আমরা দেখছি মাঠটি একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এই মাঠের টার্গেট প্রায় 2 লক্ষ মানুষ ধারণ ক্ষমতার মতো মাঠ, যে কারণে কিন্তু আমরা দেখছি যে যারা তাকে দেখবেন, কাছ থেকে দেখবেন এবং তারেক রহমানের বক্তব্য শুনবেন, কথা শুনবেন, একেবারে কাছ থেকে দেখবেন, যেহেতু দীর্ঘ 22 বছর পর তিনি আসছেন, সে কারণে কিন্তু সকাল থেকেই মানুষ আসলে সামনের দিকে বসার চেষ্টা করছেন এবং সকাল এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে সবাই কিন্তু আসলে বসে আছেন। আর এই যশোর জেলায় প্রায় 6টি আসন এবং একই সাথে আশপাশের 7টি জেলার নির্বাচনী যারা প্রার্থিতা করছেন সেই সমস্ত প্রার্থী একই সাথে এই 7টি জেলার বাসিন্দারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বিএনপি নেতাকর্মী তারাও এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, একই সাথে আমরা লক্ষ্য করছি যে এই যে নারী, পুরুষ, শিশু অনেকেই কিন্তু এসেছেন, সকলে কিন্তু আসলে রাজনীতির সাথে যুক্ত নয়, বিএনপির সাথে যুক্ত নয়। যেমনটা এর আগে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়া যখন এসেছিলেন, ঠিক একই সময়ে একইভাবে কিন্তু তাকে দেখার জন্য হাজার হাজার মানুষের যে ভিড়, যে জনতা, তারা কিন্তু এসে পৌঁছেছেন। তবে এখানে এই আসনটিতে অর্থাৎ সদর আসন একজন হেভিওয়েট প্রার্থী আছেন, তবে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু জামায়াত এবং 11 দলীয় আসনের কিন্তু হেভিওয়েট প্রার্থীও রয়েছেন, যে কারণে 6টি আসনের মধ্যে প্রায় 4টি আসন নিয়ে বেশ আলোচনা রয়েছে। একই সাথে আমরা শুনছিলাম সাধারণ মানুষের সাথে, ভোটারের সাথে কথা বলে জানছিলাম যে এই যশোর জেলার যে আশপাশে 7টি আসন রয়েছে, সেই 7টি আসনে বিএনপির পাশাপাশি প্রায় জামায়াতে ইসলাম এবং 11 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের সাথে একই সাথে কিন্তু স্বতন্ত্র প্রার্থী, বিশেষ করে যারা বিএনপি করতেন সেই সমস্ত প্রার্থী যারা স্বতন্ত্র রয়েছেন তারাও কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই অবস্থান রয়েছে। অর্থাৎ বিএনপি এই আসনগুলো পুনরুদ্ধার করতে বেশ খানিকটা কষ্ট করতে হবে বলে সাধারণ ভোটার তারা কিন্তু আসলে মনে করছেন। তবে এই বিষয়গুলো আসলে সমাধান করা এবং মানুষের সাথে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নীতি নির্ধারণের বক্তব্য দেওয়া এবং দেশকে এবং যশোর জেলা এবং আশপাশের জেলাগুলোকে তুমি কিভাবে একটি মডেল হিসেবে দাঁড় করাবেন, সেই বিষয়গুলো নিয়ে যখন তারেক রহমান কথা বলবেন সেই অপেক্ষায় কিন্তু আসলে প্রহর গুনছেন। একই সাথে যারা প্রার্থী আছেন সেই প্রার্থীগুলোর সমস্যা রয়েছে, অর্থাৎ তারা এখানে ভোটারদের দ্বারা। সাজিদ, আমরা ফিরবো পরবর্তীতে নিশ্চয়ই যখন তারেক রহমান এই জনসভায় এসে উপস্থিত হবেন। আপনার কাছ থেকে আমরা সর্বশেষ খবর জানবো। দর্শক, সহকর্মী সাজিদ সরকার ছিলেন আমাদের সাথে এতক্ষণ। বাংলাদেশকে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী, দেশটাকে আফগানিস্তান বানাতে চায় দলটি, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, জামায়াতের আমির যদি নারীদের নিয়ে কটূক্তি করে থাকেন তাহলে এটা অন্যায়। সংখ্যালঘু ভোটারদের জামায়াত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। মহুল ইসলামের প্রতিবেদন। সোমবার সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্বাচনী সভায় যোগ দিয়ে তিনি বলেন, সময় এসেছে সুশাসন আর ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের। সব দল নিয়ে নির্বাচনে ভালো পরিবেশ তৈরি করতে চায় বিএনপি। জামায়াত দেশকে এগোতে দিতে চায় না বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় দলটি। জামায়াতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামায়াতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। বন্ধুগণ, আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। জামায়াত নারীদের ঘরে বসিয়ে রাখতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল জামায়াতের আমিরের এক স্যান্ডেলে দেওয়া পোস্টের সমালোচনা করেন। জামায়াতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু এটা জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করছি, আমি জানি, আই ডোন্ট নো, বাজে কথা বলেছেন।
যদি এটা হয়ে থাকে, উনি যদি বলে থাকেন, তাহলে অন্যায় করেছেন, সঠিক করেননি। মহিলারা কখনোই তাকে এটা মেনে নিতে পারবে না। তবে জামাতে ইসলামের তো ব্যাপারটাই আছে এরকম, ওরা তো মহিলাদেরকে কাজ করতে দিতে চায় না, বলে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কি? সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের জামায়াত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। আমার সনাতনী ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষের লোকের কাছে যাবে না, ধানের শীষের কথা বলবো না, ভোট দিয়ে। এগুলো বললে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ওপর একটি আঁচড়ও পড়তে দেবে না বলে আশ্বস্ত করেন বর্ষিয়ান এই নেতা। আর আমি যদি আপনার এলাকায় নির্বাচিত হতে পারি, একটা আচর আপনাদের গায়ে আমি রাখতে দেব। মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও। বংশানুক্রমে আমরা দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করে নাহিদ ইসলামের পক্ষের আইনজীবী। রিট আবেদনে বিএনপির প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল ও রুল চেয়েছেন। নাহিদ ইসলামের আইনজীবী বলেন, দেশের সংবিধান এবং নির্বাচন কমিশনের আরপিও অনুযায়ী দ্বৈত নাগরিক হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, কিন্তু কাইয়ুম সেই তথ্য গোপন করেছেন। তাদের কাছে বিএনপির প্রার্থী কাইয়ুমের দ্বৈত নাগরিকের প্রমাণ রয়েছে। আগামীকাল মঙ্গলবার হাইকোর্টের রিটটি শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। জাতীয় নাগরিক পার্টির মনোনীত ঢাকা ১১ আসনের প্রার্থী জনাব নাহিদ ইসলাম তিনি আজকে একটি রিট মামলা দায়ের করেছেন। একই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম.এ. কাইয়ুম তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক সেই তথ্যটি তিনি গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে। যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আনুগত্য গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন, এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে লেভিং প্লেইং ফিল্ড দৃশ্যমান নয় বলে দাবি করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পেশি, অর্থ আর ধর্মের ব্যবহার এতে বড় বাধা বলে মনে করেন তিনি। নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন অনিশ্চয়তা এবং আশঙ্কা সত্ত্বেও নির্বাচন কার্যক্রম চলমান আছে, তবে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার যে প্রবণতা সবসময় ছিল সেটি অব্যাহত আছে। বিশেষ করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, এর পেছনে অন্যতম যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা আসতে পারে সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমান প্রতিযোগিতার ক্ষেত্র সৃষ্টি করার পথে সবচেয়ে বড় যে অন্তরায়গুলো তার মধ্যে অন্যতম অর্থ, পেশি এবং ধর্ম। এই তিনটি শক্তির অপব্যবহার প্রকট দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যার ফলে বাস্তবে লেভেল প্লেইং ফিল্ড সহ বা সমান প্রতিযোগিতা সহ কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেটি আমাদের দেখার বিষয় সামনে 12 ফেব্রুয়ারি। রাজধানীর পূর্বাঞ্চলে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রেদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপান্তিকে আলাদাভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুর 12টায় ঢাকার বিশেষ জজ 4 আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। একই সাথে মামলার অন্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুদকের করা এই 2 মামলায় অভিযোগ আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে 10 কাঠা করে 2টি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলাগুলোতে শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ 5 বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি রেদওয়ান মুজিব সিদ্দিক ছিলেন, সেই মামলার রেদওয়ান মুজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড
1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এবং শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। নোয়াখালী 3 আসনের বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে বিএনপির নির্বাচনী অফিস সহ 3টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে ওই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাটি পরিকল্পিত বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসল্লিরা দেখতে পান বিএনপির নির্বাচনী কার্যালয় সহ পাশের দোকানগুলোতে আগুন জ্বলছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে মুসল্লিরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বিএনপির নির্বাচনী কার্যালয়, পাশের সাইকেল মাঠ, দোকান পুরো জ্বলে যায়। অপর একটি দোকান আংশিক পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য কামাখ্যা চন্দ্র দাস বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। 9 নং ওয়ার্ডের এই অফিসটা পুরা দুষ্কৃতকারীরা জ্বালাই ফেলাইছে। আমার দাবি হলো, যে করছে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সুস্থ তদন্ত করে এটা সুস্থ বিচারক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চান চুয়াডাঙ্গার নারীরা। এবার দুর্নীতিবাজ ও অযোগ্য ব্যক্তিদের সংসদ সদস্য হিসেবে দেখতে চান না তারা। এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চান যিনি এলাকার উন্নয়ন করবেন এবং অবশ্যই নারী বান্ধব হবেন। এম এ মামুনের তথ্যছবিতে বিস্তারিত। আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহী চুয়াডাঙ্গার নারী ভোটাররা। এবার তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চান। প্রতিনিধি নির্বাচনে তাই ভাবনায় আছেন। নারীর অধিকার ও শিক্ষা বান্ধব সহ জেলার সার্বিক উন্নয়ন করতে পারবে এমন একজন যোগ্য ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান নারীরা। আমরা নারী হিসেবে যেন স্বাধীনতা পাই এবং নিরাপত্তা পাই, এ ধরনের প্রার্থী আমরা এবার ভোটে নির্বাচিত হোক, এটাই আমাদের আশা। আমরা চাইব যে মাদকের যে আমদানি বা মাদক সেবী কিশোর গ্যাং ইত্যাদি এই বিষয়গুলি তিনি হাইলাইট করবেন পার্লামেন্টে। আর নারী উদ্যোক্তারা বলছেন, আগামী নির্বাচনে যারা নারীর কল্যাণে এগিয়ে আসবে এবং বৈষম্য দূর করে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এমন প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন। আমরা যারা নারী উদ্যোক্তা আছি, আমাদের ভিতরে কিন্তু পুরুষদের সাথে আমাদের একটা বৈষম্য সবসময় হয়, সেই বৈষম্যটা দূরীকরণ করবে। এবার একটি নিরপেক্ষ ও উৎসবমুখর ভোট চান তরুণ ভোটাররা। নারীদের শিক্ষা, সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান তারা। এমন একজন নির্বাচিত এমপিকে দেখতে চাই যিনি শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করবে সর্বোচ্চ পর্যায়ে। এখানে একটা বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল, এইসবের অনেক প্রয়োজন। শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, তাদের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নও করা লাগবে। জেলায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি, তাই নারী ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেই আশ্বাস দিলেন নির্বাচন কর্মকর্তা। এবার নারী ভোটারদের জন্য প্রচারণা চালাচ্ছি, যাতে নারী ভোটার অধিক সংখ্যক ভোট কেন্দ্রে এসে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। দুটি সংসদীয় আসন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা জেলায় এবার ভোট দেবেন 9,93,549 জন ভোটার। এর মধ্যে নারী ভোটার আছেন 5,03,083 জন। লক্ষ টাকা। মনিরা কাজুরি, 71। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। মাদারীপুরের রাজৈরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 মৌচাষী নিহত হয়েছেন। সোমবার ভোরে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের বড় ব্রিজ ডিভাইডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মধু সংগ্রহ তারা যশোর থেকে মাদারীপুর যাচ্ছিলেন। বড় ব্রিজ ডিভাইডার মোড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মৌচাষী রানা ও লিখন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে 3 নিহতদের মৃতদেহ উদ্ধার ও ট্রাকটি জব্দ করে। তবে ট্রাক চালক পলাতক রয়েছেন।
চট্টগ্রাম বন্দরে তৃতীয় দিনের মতো ৮ ঘন্টার কর্মবিরতি পালন করছে শ্রমিক কর্মচারীরা। এছাড়া মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা ২৪ ঘন্টা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে তারা। শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি এনসিটি লাভজনক টার্মিনাল হওয়ার পরেও বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান শ্রমিক কর্মচারীরা। বন্দর শ্রমিকদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এদিকে বন্দর কর্তৃপক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শ্রমিক কর্মচারীকে বাইরে বদলির আদেশ দিয়েছে। আজকে বিকাল 4টা পর্যন্ত আমাদের আজকের কর্মবিরতি চলবে। আগামীকাল সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বলতে চাই, ইতিমধ্যে যে সমস্ত কর্মচারীকে বদলি করা হয়েছে সেটি যদি প্রত্যাহার করা না হয়, কর্মসূচি আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। বাংলাদেশের অসময়ে শক্তি বাড়ালো ভারত ভিয়েতনাম, অর্থাৎ ইউরোপের বাজারে পণ্য রপ্তানিতে যখন শুল্ক সুবিধা হারানোর অবস্থা, তখন মুক্ত বাণিজ্য চুক্তির পথ ধরে সুবিধা নিশ্চিত করল প্রতিদ্বন্দ্বীরা। ফলে বড় চ্যালেঞ্জের মুখোমুখি দেশের পোশাক রপ্তানিকারকরা। উদ্যোক্তারা বলছেন, এলডিসির আগেই প্রতিযোগিতার চাপ বাড়ল। বিশেষজ্ঞদের মতে এই চ্যালেঞ্জ মোকাবেলা একসঙ্গে কাজ করতে হবে সরকার ও উদ্যোক্তাদের। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ে চালকের আসনে থাকা তৈরি পোশাকের প্রধান গন্তব্য ইউরোপ, যেখান থেকে আসছে মোট আয়ের অর্ধেকের বেশি, প্রায় $21 বিলিয়ন। মূলত শুল্কমুক্ত সুবিধা ঘিরে বাজারটিতে শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়। কিন্তু সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হল বাংলাদেশ। ইউরোস্ট্যাটের তথ্যমতে গেল 5 বছরে ইউরোপে প্রায় $5 বিলিয়ন পোশাক রপ্তানি বেড়েছে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধায়। এই সময়ে বাজারটিতে ধারাবাহিকভাবে রপ্তানি বেড়েছে ভারতেরও, তবে তা 2 অঙ্কের শুল্ক বোঝা নিয়ে। নতুন চুক্তিতে শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করায় দেশটির রপ্তানি আরও বৃদ্ধির পথ তৈরি হলো। শুধু তাই নয়, ভিয়েতনামও এগোচ্ছে শুল্কমুক্ত সুবিধা নিয়ে। ফলে উদ্যোক্তারা বলছেন, এলডিসির আগেই ইউরোপে বাড়ল প্রতিযোগিতার চাপ। পোর্ট কস্ট থেকে আরম্ভ করে আমার ব্যাংক ইন্টারেস্ট, আমার সাবসিডিজ কমায় দেওয়া এবং স্যালারি ইনক্রিজ হওয়া, সব কিছু মিলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু প্রাইস কমাইতে পারছে না। সো বাট ওরা কিন্তু ওদের প্রাইস কমায় কিন্তু মার্কেট শেয়ারটা বেড়ে নিচ্ছে। এখন ইন্ডিয়া ইজ ডেসপারেট। জিএসপি শেষ হয়ে যাচ্ছে, আমরা এলডিসি গ্র্যাজুয়েট করতেছি। বর্তমানে যে প্রাইস গ্যাপে আমরা কম্পিট করি ভারতের সাথে, তার সাথে 24% মতো কিন্তু একটা প্রাইস ডিফারেন্স হয়ে যাবে, যেটা করে আসলে আমাদের পক্ষে টিকা কোনো মতেই সম্ভব না। সেখানে ভারত যতদিন পর্যন্ত সক্ষমতা বাড়াতে না পারবে সেই পর্যন্ত আমরা অর্ডার পাবো। যখন তারা সক্ষমতা অর্জন করে ফেলবে তখন আসলে আমরা আর অর্ডার পাবো না বললেই চলে। এলডিসি ঘিরে যখন ইউরোপে শুল্ক সুবিধা ফুরিয়ে এসেছে বাংলাদেশের, তখনই সুবিধা নিল বড় 2 প্রতিদ্বন্দ্বী ভারত ভিয়েতনাম। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি সামাল দিতে একযোগে কাজ করতে হবে সরকার ও উদ্যোক্তাদের। প্রোডাকশন কস্ট আমাদেরকে কমাতে হবে, ট্রেড কস্ট আমাদের কমাতে হবে, তাহলে আমরা আগামীতে সমতুল্য হতে পারবো এবং কম্পিট করতে পারবো। ইউরোপিয়ান ইউনিয়নের যে এক গাদা সব 60% এক্সপোর্ট, ওইখানে আমাদের নতুন নতুন বাজারও বের করতে হবে। সো ডাইভার্সিফিকেশন, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন করতে হবে এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, এখানে এনার্জি এনশিওর করতে হবে উইথ এ রিজনেবল প্রাইস। বাংলাদেশকেও কিন্তু এখন এফটিএ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু এখন ইটস এ হাই টাইম টু নেগোশিয়েট। বর্তমানে ইউরোপে প্রায় 4 ভাগের 1 ভাগ পোশাক যাচ্ছে বাংলাদেশ থেকে। রাকিব হোসেন, 71, ঢাকা। এই মুহূর্তে আমরা যশোরে যেতে চাই। সেখানে নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাদের দলেও কিন্তু নারী কর্মী আছে। আজ তাদের দলের নারী কর্মীদের আমাদের প্রশ্ন, আপনারাও তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন, ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন। তাহলে আমাদের প্রশ্ন, ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে,
সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে, সাধারণ মা বোনদেরকে তারা কিভাবে অপদস্থ অপমানিত করবে, যার অবশ্য উদাহরণ আমরা 1971 সালেই দেখেছিলাম। এই দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে অসম্মানিত করেছিল এই দলটির পূর্বসূরি নেতৃবৃন্দ। কাজেই যাদের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই, যাদের কাছে মানুষের কোনো আত্মসম্মান বোধ নেই, তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না, তাদের কাছে কখনো দেশের মানুষ নিরাপদ হতে পারে না, নারী পুরুষ নির্বিশেষে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজ এই খুলনা সহ, সাতক্ষীরা সহ, বাগেরহাট সহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল এক সময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। আমরা চাই ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়, সেভাবে আমরা এই অঞ্চলের শিল্প নগরীকে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা এইখানকার তরুণ সমাজের সদস্য যারা আছে, যুব সমাজের সদস্য যারা আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি, যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, কৃষক এমন একটি পেশা যা বাংলাদেশের সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে। এই খুলনা সহ, বাগেরহাট সহ, সাতক্ষীরা, এই 3 জেলার মধ্যে আমাদের লক্ষ কোটি কৃষক রয়ে গিয়েছে, কিন্তু এই কৃষক ভাইরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে। আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে, আমরা মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছেও কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। শুধু কৃষি কার্ড না, এই কৃষি কার্ডের মাধ্যমে যেমন তার ঋণ পেতে সুবিধা হবে, এই কৃষি কার্ডের মাধ্যমে সেই কৃষক ভাইয়ের হাতে আমরা যেমন প্রয়োজনীয় কীটনাশক, বীজ, সার পৌঁছে দেব। একইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষক ভাইদের এই বর্তমানে এই মুহূর্তে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, সেই ঋণ ইনশাল্লাহ সুদ সহ আমরা মওকুফ করব। প্রিয় ভাই বোনেরা, আজ দেশকে গড়ার সময় হয়েছে, দেশকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই যে লক্ষ মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন, এই দেশ যদি ঠিক থাকে, এই দেশকে যদি আমরা পুনর্গঠন করতে পারি, দেশে বেকারদের কর্মসংস্থান করতে পারি, দেশের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, দেশের শিক্ষার্থীদের সঠিক শিক্ষার ব্যবস্থা আমরা তৈরি করতে পারি, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা। যেই প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্ন এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখে মুখে রয়েছে। আজান দিচ্ছে না, আজানটা শেষ হচ্ছে। প্রিয় ভাই বোনরা, আজানটা দিচ্ছে, 1 মিনিট, আজানের পরে আমি আবার বলছি। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি তারেক রহমানের বক্তব্যে যুক্ত ছিলাম। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।